হ্যালো, আসসালামু আলাইকুম। বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ডে 4 এর খেলা শেষ হলো আজকে, অ্যান্ড দিস ইজ দ্য এন্ড অফ দ্য টেস্ট। ভেরি ডিসঅ্যাপয়েন্টিং ডে, বাট এক্সপেক্টেড ছিল আসলে বিগ ডিফিট দেবে ইন্ডিয়া। ইন্ডিয়ার ডমিনেন্স শো করছে আজকে উইথ দেয়ার বোলিং, কালকে শো করছে উইথ দেয়ার ব্যাটিং, আজকে উইথ দেয়ার বোলিং। I was expecting Bangladesh to bat at least 2 sessions, but পসিবল হয় নাই আসলে। পিচ অনেক টাফ ছিল। এনিওয়ে, 280 রান ডিফিট ইজ এ বিগ ডিফিট। এই 4 দিন খেলে 280 রানে যদি হেরে যায় তাহলে এটা আসলে অনেক বড় ডিফিট। ইন্ডিয়ার জন্য অনেক অ্যাডভান্টেজ, প্লাস পয়েন্ট পাচ্ছে তারা এখানে। ডাব্লিউটিসিতে ভালো পয়েন্ট আসবে এখানে তাদের। প্লাস হচ্ছে তাদের ডমিনেন্সও শো হচ্ছে এখানে। তাদের পেসাররা ডমিনেট করছে ফার্স্ট ইনিংসে, সেকেন্ড ইনিংসে সে স্পিনাররা ডমিনেট করছে, হুইচ ইট শুড বি, বিকজ ফোর্থ ডে বন টার্ন করতেছে। সো নাথিং নোটেবল আসলে এখানে অ্যানালাইসিসের কিছু নাই। নাথিং নোটেবল টুডে। শান্ত ট্রাইড হিজ বেস্ট, অ্যান্ড সাকিবও তার বেস্টটাই ট্রাই করছে, বাট প্রথম থেকেই স্ট্রাগল করতেছিল। আসলে এই টার্নিং উইকেটে এরকম হঠাৎ করে বাংলাদেশ টিমকে যেন কীরকম মিডিওকার টিম মনে হচ্ছে। এটা পাকিস্তান সিরিজের পরেও আমার মনে হয়েছে যে এরকম কিছু একটা হইতে পারে। মানে আমরা আসলে ওয়ান টাইমার থেকে বের হয়ে আসতে পারতেছি না, এটা থেকে বের হয়ে আসতে হবে। মানে বড় টিম হইতে হইলে আপনাকে কনসিস্টেন্সি দেখাইতে হবে। আমি বলতেছি না যে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়াকে হারায় ফেলবে, বাট এটা যেটা ছিল এটা ডিজাস্টার ছিল, বিকজ আমরা কিন্তু রেজাল্ট ফোর্থ ডেতে আসলেও আমরা হেরে গেছি কিন্তু সেকেন্ড ডেতেই। ঠিক আছে, ডে 2তেই কিন্তু ম্যাচ শেষ। এইটা সবাই বুঝে গেছে যে এই ম্যাচ বাংলাদেশ শুধু ডিলে করতে পারবে, উইন করতে পারবে না এখান থেকে, বিকজ ফার্স্ট ইনিংসে যে ডিজাস্টার ব্যাটিং হয়েছে ওইটাই প্রধান কারণ। বোলিংয়ে আমি আসলে দোষ দেওয়ার কিছু নাই। বোলিং ফার্স্ট ইনিংস এক্সেলেন্ট বোলিং করছে বাংলাদেশের পেসাররা, যেটা বাংলাদেশের নিউ রেভলিউশন বলা যেতে পারে। বাংলাদেশ পেসার এক সবসময় খারাপ ছিল। এই দফা পাকিস্তান সিরিজের পর থেকে কনসিস্টেন্সি কিন্তু তারা দেখাইছে বোলাররা। আনফর্চুনেটলি জাদেজা এবং আশ্বিনের যেটা ম্যাচ উইনিং সেঞ্চুরি, এটা তো অস্বীকার করার কিছু নাই, এবং ম্যান অফ দ্য ম্যাচও হয় সে। তো এটা ম্যাচ উইনিং সেঞ্চুরি ছিল। ও অ্যাপার্ট ফ্রম উইকেট, সে 5টা উইকেটও নিচ্ছে আজকে। সে বোলাররা আজকে, ইন্ডিয়ার স্পিনাররা আজকে 9 উইকেট নেয়। তো বুঝতেই পারতেছেন যে কালকে বিকাল থেকেই টার্ন করা শুরু করছে, আজকে তো টার্ন করছেই। এনিওয়ে, যেটা বলতেছিলাম যে আশ্বিন এবং জাদেজা অসাধারণ ইনিংস খেলে ফেলছে, নাইলে হয়তো 250 অথবা 270-তে আমরা অল আউট করতে পারতাম ইন্ডিয়াকে। ম্যাক্সিমাম 250 থেকে 260 করে অল আউট করে ফেলতে পারতাম। তারপরেও 260 করার পরেও যদি বাংলাদেশ এই 149-এ অল আউট হয়ে যায়, তাইলে আসলে ওইখানেও কম্পিটিশন থাকে না, কারণ সেকেন্ড ইনিংসে পিচ অনেক বেটার হয়ে গেছে। ইন্ডিয়া ঘুরে ফিরে হয়তো একটু বেশি ব্যাটিং করতো, 2 সেশন বেশি ব্যাটিং করতো, বাংলাদেশকে হয়তো এরকমই 480 রান দিত, যেটা বাংলাদেশ এমনি এই উইকেটে পসিবলই হইতো না। ফোর্থ ডেতে এবং ফিফথ ডেতে কোনোভাবেই পসিবল হইতো না। আজকে খেলা যখন শুরু হয় তখন থেকেই বোঝা গেছে সাকিব এবং শান্ত দুইজনেই বারবার বিট হচ্ছে, বল টার্ন করতেছে। আমার মনে হয়েছে যে রোহিত শর্মা মিস দ্য ট্রিক হিয়ার। ফার্স্ট ওভার সে জাদেজাকে দিয়ে করেছে। জাদেজা প্রথম ওভার থেকেই কিন্তু টার্ন অ্যান্ড বাউন্স পাওয়া শুরু করছে। তারপরেও রোহিত শর্মা ট্রাস্ট হিজ পেসার, সে বুমরা এবং সিরাজকে দিয়ে লম্বা একটা স্পেল করাইছে এখানে আই থিঙ্ক যদি সে দুই দিক থেকে আশ্বিন এবং জাদেজাকে ইউজ করতো প্রথম থেকেই, তাহলে আমরা হয়তো 200ও করতে পারতাম না, বিকজ প্রথম থেকেই টার্ন করতেছে পিচে। সো পেসাররা ভালো বোলিং করছে, বিট করাইছে বারবার, বাট আনফর্চুনেটলি উইকেট আসে নাই। বাট যখনই জাদেজা আবার ব্যাক করছে এবং
ওপোনেন্ট থেকে আশ্বিন ব্যাক করছে, সাকিব কমপ্লিট আনকমফোর্টেবল পজিশনে চলে গেছে। একটা লাইফও পাইছে সে, একদম ক্লিয়ার কাট স্টাম্পিং মিস করছে ঋষভ পান্ট বিকজ অফ দ্য বাউন্স, যাতে যা অনেক বাউন্স পাইতেছে। এনিওয়ে সাকিবকে কখনোই কমফোর্টেবল মনে হয় নাই। সো সাকিব, শান্ত অনেক ট্রাই করছে। লিটন দাস এবং মেহেদী মিরাজের আসলে কিছু বলার নাই, বিকজ যখন মেসিভলি টার্ন করা শুরু করছে তখন তারা ব্যাটিংয়ে আসছে। সো সার্ভাইভ করতেই পারতেছে না, সে বিট হচ্ছে। সো তারা বাউন্ডারি ট্রাই করছে, সুইপ করতে ট্রাই করছে, বাট কিছুই কাজ হচ্ছে না। ইন্ডিয়া বোল্ড এক্সেপশনালি ওয়েল টুডে। অ্যান্ড ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু তারা পরের ম্যাচের স্কোয়াড ঘোষণা করে দিয়েছে, সেম স্কোয়াড। বাট আই বিলিভ তারা কানপুর ম্যাচে 3টা স্পিনার নিয়ে নামবে। আশ্বিন জাদেজার সাথে কুলদীপও খেলতেছে, সো ডিফিকাল্টি লেভেল বেড়ে যাবে আমাদের জন্য কানপুর টেস্টে। আর সাকিবকে খুব সম্ভবত আমরা পাচ্ছি না পুরো টেস্টে। তার ফিঙ্গার ইঞ্জুরিটা দেখলাম বেশ মেসিভ, মনে হয় না নেক্সট ম্যাচ সে খেলবে বলে। আমার মনে হয় তাইজুলকে খেলাবে। যদি তাইজুলকে খেলায়, এটা হইতে পারে যে আমরাও হয়তো একটা পেসার কম নিয়ে খেলতেছি কানপুরে, হইতে পারে। আই এম নট শিওর, বাট আমার মনে হয় একটা ব্যাটসম্যান বাড়ায় তাইজুলকে খেলায় হয়তো 2টা পেসার নিয়ে খেলবে কানপুরে। অথবা হয়তো দেখা যেতে পারে যে নাইম ইসলামকে ট্রাই করতে পারে তাইজুলের সাথে। মানে তাইজুল মাস্ট, যদি সাকিব না খেলে তাইজুলকে মাস্ট খেলাবে আমার মনে হচ্ছে। সো এখানে আসলে হয়তো এরকম হইতে পারে যে 2টা পেসার 2টা স্পিনার নিয়ে খেলতেছি আমরা, অথবা 3টা স্পিনার 2টা পেসার নিয়ে খেলছি। সো আমার মনে হয় কুলদীপ খেলতেছে কানপুর টেস্টে। আর হচ্ছে এখন আজকে আসলে কিছু বলার নাই, তবে কিছু মেন্টালিটির কিছু ব্যাপার আছে। যেমন শান্ত প্রেস কনফারেন্সে বলছে যে আমরা অনেক চেষ্টা করতেছি, বাট আমাদের রেজাল্ট আসতেছে না। সো এটা মিডিওক্রেসি, ঠিক আছে? চেষ্টা করতেছি, রেজাল্ট আসতেছে না, এইগুলা করা যাবে না, বিকজ আমরা কনসিস্টেন্সি দেখাইতে হবে, স্পেশালি ব্যাটিং অর্ডারে। বোলাররা তো কনসিস্টেন্ট আছে, ঠিক আছে, ভালো বোলিং করতেছে, এক্সপিরিয়েন্স হইলে আরও ভালো হবে। দুইটা পেসার একদমই ইনএক্সপিরিয়েন্স, তাসকিন ছাড়া বাকি 2টাই ইনএক্সপিরিয়েন্স। বাট হ্যাঁ, ভালো বোলিং করছে, তারা প্ল্যান অনুযায়ী বোলিং করছে। সাকিবকে তো এই টেস্টে কমপ্লিটলি আউট অফ দ্য সিঙ্ক মনে হয়েছে, যে সে ব্যাটিংয়েও পরিশ্রম করতেছে, বাট সে আসতেছে না, তার মানে ওই মেন্টালিটিও হচ্ছে না, আর ওই পেশেন্সও সে দেখাইতে পারতেছে না। বোলিংয়েও আমার কাছে মনে হয়েছে সে বোলিংয়ে এবং ফিল্ডিংয়েও সে অনেক অ্যাক্টিভ থাকে, অনেক কন্ট্রিবিউট করে বলারদের এবং ফিল্ডারদেরও, এবং ডিফারেন্ট পজিশনে ফিল্ডিংও করে। বাট আমার কাছে অনেক মনে হয়েছে যে সে মেন্টালি ওই প্লেসে নাই। হয়তো পার্সোনাল রিজনও হইতে পারে, অথবা কারেন্ট পলিটিক্যাল সিচুয়েশনে তার ইনভলভমেন্ট। পাকিস্তান সিরিজেও সে স্টেবল ছিল না, ঠিক আছে? এটা পাকিস্তান সিরিজে বাকিরা সবাই হয়তো কন্ট্রিবিউট করা, এটা একটু শেডও হয়ে গেছে, মনে হয় না যে কিছু একটা খুব একটা ইম্প্যাক্ট পড়ছে বলে। বা ওইটাতেও কিন্তু তার রান নাই, উইকেট সে নিচে 2-1টা ভালো স্পেলও করছে, বাট ওই সাকিব আগের সাকিব না। পার্সোনালি একটু ডিল হয়ে গেলে সব কিছু তার, আমি মনে হয় সাকিব আবার ভালো করবে। আমাদেরকে কি করতে হবে অ্যাকচুয়ালি? আমাদের তো টিম এইটাই আমাদের বেস্ট টিম, এখানে আসলে সিলেকশন নিয়ে কোনো প্রবলেম নেই। বাট আমাদের ওই টপ অর্ডার অনেক দিন থেকে রান করতেছে না, অনেকেই ট্রাই করছে, অনেকভাবেই ট্রাই করতেছে, কিন্তু রান হচ্ছে না। সো আমাদেরকে এই টেস্টের আন্ডারস্ট্যান্ডিংটাকে বাড়াইতে হবে, ঠিক আছে? টেস্ট কীভাবে খেলতে হবে আমাদেরকে, এই আন্ডারস্ট্যান্ডিংটাকে একটু ডেভেলপ করতে হবে। বিকজ আমরা কিন্তু রান করলেও ওই ফার্স্ট ইনিংসেই রান করতে পারতাম, সেকেন্ড ইনিংসকে আমাদেরকে ইন্ডিয়াকে রেস্ট্রিক্ট করতে হয়েছে। ইন্ডিয়া যে টাইমটাতে ব্যাটিং করছে এবং ধোঁয়া মারছে, ওই টাইমটা আমাদেরকে কনজিউম করা উচিত ছিল। আমরা যদি লং ব্যাটিং করতাম, রান কমই হোক, আমরা হয়তো 2 দিন খেলা 350 রান করছি, তাও অসুবিধা নেই। কিন্তু চিন্তা করেন আপনি, 4th ডেতে আজকে যদি ইন্ডিয়া ব্যাটিং করতো, আমরা 3rd ডে পর্যন্ত যদি ব্যাটিং করতে পারতাম, তাহলে 4th ডেতে ইন্ডিয়া ব্যাটিং করতো এসে। এই টার্নিং উইকেটে সাকিব, মেহেদী, ইভেন পেসাররাও ভালো বোলিং করতো, আমরা হয়তো তাদেরকে কম রানে রেস্ট্রিক্ট করতে পারতাম। হয়তো দেখা যেত যে আমাদের টার্গেট হইতেছে 200-250 রান 5th ডেতে আমাদেরকে নিতে হবে। আমি বলতেছি না যে জিতে যেত, 5th ডেতে আরও ডিফিকাল্ট হইতো ব্যাটিং করা, বিকজ পিচ একদম ডাস্টি হয়ে যেত, এবং আশ্বিন এবং জাদেজা 2 সেট থেকে কন্টিনিউয়াস বোলিং করে যেত। ব্যাটসম্যানকে ফ্রাস্ট্রেট করতেছে, তারা স্পেস দিচ্ছে না, ব্রিদিং স্পেস দিচ্ছে না। মাঝে মাঝে আমার তো দেখে মনে হয়েছে আননেসেসারি ফিল্ডিং চেঞ্জ করতেছে, ব্যাটসম্যানকে পাজল করার জন্য ইনভাইট করতেছে, মারার জন্য। বাট বোলিং কিন্তু ডিসিপ্লিন বোলিং করে যাচ্ছে,
সো 5th ডেতেও তারা ওইভাবেই বোলিং করতো। আমাদের জন্য 200-250 করা অনেক ডিফিকাল্ট হইতো, বাট অ্যাটলিস্ট কম্পিটিশন হইতো, টাফ মনে হইতো। আমরা তো ওইটাই চাচ্ছি। আমরা কি বাংলাদেশকে চাচ্ছি যে বাংলাদেশ ইন্ডিয়াতে গিয়েও সিরিজ জিতে আসবে? মানে চাচ্ছি, বাট রিয়েলিটি এটা না। ইন্ডিয়াকে হারানো অনেক ডিফিকাল্ট। বাট আমরা যে ফাইট ব্যাকটা করছি, মানে ডে 2তে টেস্ট হেরে যাওয়া, এটা আমরা এক্সপেক্ট করতেছি না আমাদের টিমের থেকে। আমরা চাচ্ছি যে একটা ফাইট ব্যাক হোক। এনিওয়ে, আমি হোপফুল যে কানপুর টেস্টে হয়তো একটু ভালো খেলবে বাংলাদেশ। ফার্স্ট টেস্ট একটু ভলনারেবল ছিল এবং ইন্ডিয়া বিগ টিম হওয়ার কারণে একটা প্রেশারও থাকে। 4টা 5টা 6টা উইকেট ফালানোর পরেও তারা কিন্তু স্লেজিং বন্ধ করে নেই, তারা কিন্তু কন্টিনিউয়াস করে গেছে, বুলি করে গেছে। এবং ওইটা তারা এই পজিশনে চলে গেছে যে তারা এই কনফিডেন্স থাকে যে তারা অপোনেন্টকে ডোমিনেট করতে পারবে, পিচে প্রেশার ক্রিয়েট করতে পারবে। অডিয়েন্সও তাদের পক্ষে ছিল, মাঠ পরিচিত ছিল, এবং সব কিছুর বাইরে ইন্ডিয়া অনেক বেটার ক্রিকেট খেলতেছে ইদানিং। লাস্ট 4-5 বছর থেকে আমি দেখলাম 2012-13 পর থেকে তারা হারেই নেই নিজের দেশে টেস্ট। সো টেস্ট সিরিজ ইজ বিগ অ্যাচিভমেন্ট। আপনি বড় বড় টিমের সাথে তারা খেলতেছে, কিন্তু আপনি শ্রীলঙ্কার সাথেও খেলছে, এশিয়ান কন্ডিশনে শ্রীলঙ্কা ভালো খেলে, শ্রীলঙ্কাও কিন্তু পারে নাই। সাউথ আফ্রিকা, ইন্ডিয়া, ইংল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া তো খেলতেছেই, ঠিক আছে। অস্ট্রেলিয়া তো এই যে বর্ডার গাভাস্কার ট্রফি আসতেছে সামনে, ইন্ডিয়া ওইটার জন্য প্রিপারেশন নিচ্ছে এবং ওইটা তাদের জন্য বিগ টাস্ক এবং ওইটাতে তারা ভালো করতে হবে। ইংল্যান্ড অলরেডি শ্রীলঙ্কার সাথে হারছে, সো ইংল্যান্ড অলরেডি একটু ব্যাকফুটে চলে গেছে WTC ফাইনাল খেলার জন্য আর কি। সো তাদের কম্পিটিশন এখন অস্ট্রেলিয়ার সাথে। বাট ইংল্যান্ডকে আমরা কমপ্লিটলি আউট অফ পিকচার নিতে পারবো না। দে ক্যান কাম ব্যাক, অ্যান্ড ইংল্যান্ড অনেক বেশি টেস্ট খেলে অন্য যে কোনো টেস্ট প্লেয়িং কান্ট্রি থেকে। সো তাদের অপরচুনিটিও বেশি থাকে পয়েন্ট নেওয়ার। বাংলাদেশ তো একদমই খেলে না। সো বাংলাদেশকে আরও বেশি যে হাসা বুকলে যেটা বলতেছিল যে কোনো দেশই বাংলাদেশকে ইনভাইট করতেছে না। বাংলাদেশ 2010 পরে লর্ডসে যাইতেই পারে নাই, মানে ইংল্যান্ডে যাইতেই পারে নাই। অস্ট্রেলিয়া একবার ডাকছে মাত্র 2টা টেস্টের জন্য, তাও আনইউজুয়াল কন্ডিশন ছিল, মানে ক্রিকেটিং টাইমই ছিল না ওইটাতে, বৃষ্টি টিষ্টি ওই টাইমে ডাকছে বাংলাদেশকে। সো অফ সিজনে ইন্ডিয়া তাদের সিজন শুরুই করছে বাংলাদেশকে দিয়ে। সো ওইটা কমেন্ডেবল যে বাংলাদেশকে তারা লাইটলি নিচ্ছে না, কারণ ফুল টিম নিয়েই নামছে। বাট হ্যাঁ, অপরচুনিটি ছিল বাংলাদেশের জন্য। বাংলাদেশ অলরেডি প্রিপারেশন করে ফেলছে, একটা বিগ সিরিজ উইন নিয়ে গেছে তাদের সাথে। আর ইন্ডিয়া কিন্তু সিজন মাত্র শুরু করতেছে, সো অ্যাডভান্টেজ বাংলাদেশেরও ছিল। এনিওয়ে, ব্যাটসম্যানদের আরও ভালো ব্যাটিং করতে হবে, আরও সেন্সেবল ব্যাটিং করতে হবে, টাইমিং ঠিক করতে হবে এবং পিছে প্রচুর সময় স্পেন্ড করতে হবে। শর্ট সিলেকশন বেটার হইতে হবে, টেম্পারমেন্ট আর একটু বেটার হইতে হবে এবং কনফিডেন্স রাখতে হবে যে ঘাবড়ায় গেলে হবে না, আমরা ইন্ডিয়াকে বুলি করতে দেওয়া যাবে না। এটাই হচ্ছে ফ্যাক্ট। এনিওয়ে, লেটস হোপ ফর দ্য বেস্ট ফর দ্য নেক্সট টেস্ট, অ্যান্ড আই এম হোপফুল যে এর থেকে বেটার পারফরমেন্স আসবে। তারপরে আবার আমাদের T20 সিরিজও আছে ইন্ডিয়ার সাথে, বাট টেস্টটাকে আমি বেশি এনজয় করি। সো আমি হোপফুল যে নেক্সট টেস্টটাতে ভালো করবে বাংলাদেশ, এর চেয়ে ভালো করবে। বাট হ্যাঁ, প্রিপেয়ার থাকতে হবে, 3টা স্পিনার হয়তো খেলা লাগবে বাংলাদেশকে কানপুর যে ইফ নট মোর, ইভেন সেম ডিফিকাল্টিস ফেস করতে হবে কানপুরেও বাংলাদেশকে। স্পিন ট্র্যাক হবে, 3rd 4th ডেতে অনেক টার্ন করবে। এনিওয়ে, ভালো থাকেন সবাই, টেস্ট ম্যাচ দেখেন, অ্যাপ্রিসিয়েট করেন বাংলাদেশের। মাঝে মাঝে তো ছোটোখাটো ইনিংস আমরা পাই, যেমন আজকে শান্ত ভালো ইনিংস খেলছে। সো হোপ ফর দ্য বেস্ট। আল্লাহ হাফেজ।